হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে সামনে যে ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন, সেই ফোর্থ সেমিস্টার এক্সামিনেশনে বায়োলজিক্যাল সায়েন্সের কিছু মডেল সেট কোয়েশ্চেন আমি সেমিস্টার 4-এর জন্য তৈরি করেছি। তার মধ্যে এটা হচ্ছে প্রথম ভিডিও। চলো আমরা দেরি না করে এই মডেল সেটটি উত্তর সহ বা সমাধান সহ আলোচনা করি, যা তোমাদের খুব উপকারে আসবে। তার প্রথমে আমরা দেখব যে তোমাদের সেমিস্টার 4-এ কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে। প্রথম হচ্ছে কি, তোমার 4টে সেকশন থাকবে: সেকশন এ, সেকশন বি, সেকশন সি এবং সেকশন ডি। সেকশন এতে তোমার 4টে কোয়েশ্চেন থাকবে এবং কোয়েশ্চেনগুলো 2 মার্কের থাকবে, বলে টোটাল 8 মার্কের কোয়েশ্চেন থাকবে তোমার সেকশন এতে। সেকশন বি যখন আসবে তখন সেখানে ছখানা কোয়েশ্চেন থাকবে, যেগুলো 3 মার্ক করে, সেটা হচ্ছে 18 মার্কের কোয়েশ্চেন থাকবে। সেকশন সিতে এসে একটাই কোয়েশ্চেন থাকবে এবং সেটা 4 মার্কের হবে, যার তার ফলে নাম্বার হবে 4। এবং সেকশন ডিতে এসে একখানাই কোয়েশ্চেন থাকবে, সেটা 5 মার্কের থাকবে 5। তাহলে 5 + 4 9, 27 আর 8 35, টোটাল 35-এর কোয়েশ্চেন হবে এবং সেটা 1 ঘন্টা 30 মিনিটের হবে। তো চলো এই মডেল সেটটি আমরা ডিসকাস করি। তো প্রথমে দেখো, বলছে ম্যালিগন্যান্ট টিউমার এবং বিনাইন টিউমারের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথম কথা হচ্ছে, আমাদের টিউমার কেন হচ্ছে? কারণ আমরা কোষচক্র পড়েছি, সেই কোষচক্রতে যখন চেক পয়েন্টগুলো ঠিকঠাক কাজ না করে তখন কি হয়, কোষ আনলিমিটেড সেল ডিভিশন দেখায়, আনলিমিটেড গ্রোথ দেখায়, নাম্বার অফ সেল সেখানে অনেক বেশি পরিমাণে তৈরি হয়। যেখানে হিউম্যান বডিতে 24 ঘন্টায় 2টো কোষ তৈরি হয়, একটা কোষ থেকে 2টো কোষ তৈরি হওয়ার কথা, সেখানে অনেকগুলো কোষ তৈরি হয় এবং এর ফলে একটা জায়গাতে ক্লাম্প অফ সেল ফরমেশন হয়, অনেকগুলো সেলের একটা সমাহার তৈরি হয়। এবার এই কোষগুলো, যার অতিরিক্ত কোষ যদি একটা নির্দিষ্ট জায়গায় সঞ্চিত থাকে, সেটা ছড়িয়ে না পড়ে বা মেটাস্ট্যাসিস না দেখায়, তখন সেটাকে আমরা বলছি বিনাইন টিউমার। যেখানে আশেপাশের কোষগুলো তারা ক্ষতিগ্রস্ত করবে না, শুধু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যখন সেই কোষগুলো আবার মেটাস্টাসিস প্রসেস দেখায়, অর্থাৎ এক জায়গা থেকে রক্তের মাধ্যমে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, তখন সেটাকে আমরা বলি কি ক্যান্সার বা ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে বিনাইন টিউমাররা হচ্ছে কি মেটাস্ট্যাসিস দেখায় না, অর্থাৎ ওরা এক জায়গায় স্থির থাকে এবং ক্ষতিকর কম হয়, যেটাকে সার্জারি বা অন্য কোনো প্রসেসে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে কোষগুলো রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, যেটা আমাদের ক্ষেত্রে খুব বেশি ক্ষতিকর এবং এটাকে সহজে ঠিক করা যায় না। বিনাইন টিউমার তার আশেপাশের কোষগুলোর ক্ষতি করে না, কিন্তু এ কী করছে, আশেপাশের কোষগুলোকে ক্ষতি সাধন করে। তারপর অথবা কোয়েশ্চেন বলছে কি, একটি ক্ষরণকারী ডাইমারধর্মী অ্যান্টিবডি। তো আমরা জানি ক্ষরণকারী অ্যান্টিবডি মানে কাকে বলা হচ্ছে, IgA কে বলা হয়। কারণ IgA ক্ষরণকারী কেন বলা হচ্ছে, কারণ IgA হচ্ছে আমাদের ঘামের মাধ্যমে, আমাদের কফের মাধ্যমে, চোখের জলের মাধ্যমে, থুতুর মাধ্যমে বা তোমার হচ্ছে মিল্ক সিক্রেশন, মাতৃদের দুগ্ধ ক্ষরণের মাধ্যমে কিন্তু IgA ক্ষরণ হয়। এই IgA কী করে, IgA ক্ষরণ যখন হচ্ছে বাইরের দিকে, তাহলে বাইরের জীবাণুর আক্রমণ থেকে শরীরকে প্রোটেকশন করে। যেমন ধরে নাও, স্কিনের মধ্যে IgA ঘামের মাধ্যমে ক্ষরণ হলে ঘামের মাধ্যমে সে আর্দ্র পরিবেশে যাতে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করতে না পারে সেটা প্রোটেক্ট করে। IgA কফের সময় যখন কফের সঙ্গে বেরোয়, অর্থাৎ থুতুর সঙ্গে বেরোয়, থুতু বা কফের সঙ্গে যে জীবাণু আমার শরীরকে অ্যাটাক করতে না পারে সেদিকে প্রোটেকশন রাখে। তারপর হচ্ছে কী করে, এরা আমাদের ডাইজেস্টিভ অন্ত্রে উপস্থিত ব্যাকটেরিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়া মাতৃদুগ্ধের মাধ্যমে ক্ষরণ হয়, যার ফলে যখন বাচ্চা প্রথম মায়ের দুধ পান করে, তার মধ্যে প্রচুর পরিমাণে IgA অ্যান্টিবডি চলে যায়। বিশেষ করে কোলস্ট্রামের মধ্যে IgA-র পরিমাণটা অনেক বেশি থাকে। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, টাইফয়েড এবং নিউমোনিয়া রোগের জীবাণু। টাইফয়েড রোগের জীবাণুর নাম হচ্ছে সালমোনেল্লা টাইফি। এটা একটা জলবাহিত রোগ। আর নিউমোনিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম নিউমোনি বা তোমার হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা ক্লস্ট্রিডিয়াম নিউমোনি বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, যেটা আমাদের লাংসের ডিজিজ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ডিজিজ, যেটা আমাদের হাঁচির মাধ্যমে ছড়িয়ে পড়ে।
টাইফয়েডের একটা সাধারণ উপসর্গ হলো কি, এতে আমাদের প্রচণ্ড শরীর ব্যথা হয়ে জ্বর আসে। কিন্তু নিউমোনিয়ার একটি সাধারণ উপসর্গ হলো শ্বাসকষ্ট বা বুকে ব্যথা, কারণ আমাদের যে এয়ার পাইপগুলো থাকে সেগুলো ইনফ্লামেশন হয়ে যায়। তারপর হচ্ছে অথবা কোয়েশ্চেনটা বলছে অ্যালার্জির ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় কেন। তো অ্যালার্জি প্রথমে আমাদের বুঝতে হবে অ্যালার্জিটা কী। অ্যালার্জি হচ্ছে যে আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে তারা যখন কোনো একটা ডাস্ট হোক বা পোলেন হোক, বাইরের কোনো বিজাতীয় বস্তু যেটাকে আমরা অ্যালার্জেন্স বলছি, সেই অ্যালার্জেন্সের বিরুদ্ধে হাইপার সেন্সিটিভিটি দেখাবো, অতিরিক্ত এফেক্ট দেখাবে, তখন সেটা হচ্ছে আমাদের অ্যালার্জি। এই জন্য বিভিন্ন আমাদের এটা সম্পূর্ণ ডিটারমাইন করে আমাদের শরীরে যে আইজিই বলে অ্যান্টিবডি রয়েছে, আইজিই এই অ্যান্টিবডি, এবং তোমার রয়েছে কি বেসোফিল সেল। যখনই আমাদের শরীরে কোনো রকম কোনো অ্যালার্জেন্স প্রবেশ করে, অ্যালার্জেন্স মানে যে সমস্ত রাসায়নিক পদার্থ আমাদের শরীরে অ্যালার্জি তৈরি করে, যেমন এক্সাম্পল হচ্ছে পরাগরেণু হতে পারে, ডাস্ট হতে পারে, অ্যাসবেস্টাস হতে পারে, সানলাইট হতে পারে, কোল্ড টেম্পারেচার হতে পারে। এই সমস্ত জিনিসগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের আইজি সেটাকে ডিটেক্ট করে, এবং বেসোফিল সেল এবং মাস্ট সেল এই বড় বড় কোষগুলো তখন কী করে, হিস্টামিন ক্ষরণ করে। এই হিস্টামিন ক্ষরণ করার ফলে আমাদের শরীরে কী হয়, ইচিং হয়, অনেক সময় চোখ দিয়ে জল পড়ে, অনেক সময় নাক দিয়ে জল পড়ে, অনেক সময় হে ফিভার হয়ে যায়, অর্থাৎ জ্বর চলে আসে, এবং শরীরে গুটি গুটি করে ইডিমা পর্যন্ত হতে পারে। এবার এই হিস্টামিনটা আমাদের এই সমস্ত প্রভাবগুলো দেখাচ্ছে। তাহলে এই হিস্টামিনকে প্রোটেক্ট করার জন্য আমরা কি করি, অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ ব্যবহার করি। যেমন এক্সাম্পল হয়ে গেল তোমার অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো আবার দু রকমের হয়, একটা প্রথম প্রজন্মের হয়, একটা দ্বিতীয় প্রজন্মের হয়। প্রথম প্রজন্মের হচ্ছে যেমন ডাইফেনহাইড্রামিন। এরা রক্ত ও মস্তিষ্কের বাধা অতিক্রম, অর্থাৎ এরা মস্তিষ্কের যে স্নায়ু রয়েছে, কেন্দ্রীয় স্নায়ু, তাকে পর্যন্ত এফেক্ট করে, যার ফলে আমাদের খুব বেশি ঘুম আসে, এবং অন্যান্য রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, যার ফলে শুষ্ক মুখের মতো সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু দ্বিতীয় প্রজন্মের সেগুলো হচ্ছে কি পেরিফেরাল H1 রিসেপ্টরগুলোর জন্য বেশি নির্বাচনী তন্দ্রার সৃষ্টি সম্ভাবনা, এগুলো হচ্ছে কম, দ্বিতীয় প্রজন্মগুলো কম এফেক্টিভ, যেমন সেট্রিজিন। কিন্তু প্রথম প্রজন্মগুলো হচ্ছে খুব বেশি ইফেক্টিভ। এরা কিভাবে কাজ করে? প্রথম কথা হচ্ছে, ধরে নাও এগুলো হচ্ছে স্টামিন, যেগুলো আমার বেসোফিল সেল এবং মাস্ট সেল অ্যালার্জেন্সের উপস্থিতিতে ক্ষরণ করলো। এবার এটার ধরে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ এ ধরনের এয়ারওয়েজ, বা ধরে নাও গ্যাস্ট্রিক ফেরি, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তো যখন এয়ারওয়েজের কথা ভাবো, যখন এই হিস্টামিনগুলো ওদের গ্রাহকের সঙ্গে যুক্ত হবে, তখনই তো এখানে হিস্টামিন কী করবে, অ্যালার্জিক রিয়াকশন বা হাইপার সেন্সিটিভিটি দেখাবে। কিন্তু অ্যান্টিহিস্টামিনিক ড্রাগগুলো কী করছে, ওরা হিস্টামিনের আগেই হিস্টামিনের যে গ্রাহক পয়েন্টগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, বলে গ্রাহক পয়েন্টগুলো কী হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হওয়ার ফলে হিস্টামিনগুলো আর গ্রাহকের সঙ্গে যুক্ত হতে পারছে না, যার ফলে কী হচ্ছে, কোনো অ্যালার্জিক রিয়াকশন দেখায় না। এবার এই গ্রাহকগুলো দু রকমের হতে পারে। একটা হচ্ছে আমাদের শ্বাসনালীতে থাকে H1 রিসেপ্টর, হিস্টামিনের জন্য হিস্টামিন 1 রিসেপ্টর থাকে। তাহলে অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো শ্বাসনালীর ক্ষেত্রে H1 রিসেপ্টরকে ব্লক করে দেয়, আবার আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের ক্ষেত্রে H2 রিসেপ্টরগুলোকে ব্লক করে, যার ফলে সেখানে গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি ক্ষরণ হয় না, বা তোমার বিভিন্ন অ্যালার্জিক রেসপন্সগুলো হয় না। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা বলবো যে হিস্টিডিন সমৃদ্ধ খাবার অনেক ক্ষেত্রে অ্যালার্জির উদ্রেক ঘটে কেন। কারণ হিস্টিডিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এবার হিস্টিডিন সমৃদ্ধ খাবার যদি আমরা খাই, তাহলে খাবারের পরে ব্যাকটেরিয়া কী করে, কিছু ব্যাকটেরিয়া, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের কিছু ব্যাকটেরিয়া হিস্টিডিনকে হিস্টামিনে পরিণত করে, আর হিস্টামিন কী করছে, আমাদের অ্যালার্জিক রেসপন্স দেখাচ্ছে, তাই আমাদের অ্যালার্জিক রিয়াকশান দেখা যায়। ভারতের দুটি জীববৈচিত্র্য হটস্পটের নাম বলো। প্রথম কথা, হটস্পট কী জিনিস? হটস্পট হচ্ছে এমন একটা সংরক্ষিত বনাঞ্চল যেখানে অনেক বেশি জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা হয়। কেন হটস্পট বলছে? হটস্পট হওয়ার শর্ত কী? কোনো একটা এলাকায় যদি তোমার
দেখা যায় জীববৈচিত্র্য প্রচুর পরিমাণে আছে এবং তাদের বেশিরভাগ 70% বা 80% হচ্ছে সেখানে ইন্ডিজেনাস, অর্থাৎ সেখানকার স্থানীয় জীব। এবং স্থানীয় জীব মোটামুটি তোমার 1500 প্রজাতির উদ্ভিদ থাকতে হবে, অ্যাঞ্জিওস্পার্ম বা জিমনোস্পার্ম প্ল্যান্ট থাকতে হবে, বেশিরভাগ ইন্ডিজেনাস প্ল্যান্ট। কিন্তু তাদের মধ্যে আবার বেশিরভাগ ক্ষেত্রে 70% ক্ষেত্রে কী হচ্ছে, তারা বিলুপ্তের পথে যাচ্ছে। তখন সেই জায়গাটাকে সংরক্ষণ করার জন্য আমরা হটস্পট হিসেবে বলি। তো ভারতবর্ষের 4টি হটস্পট রিজন রয়েছে। একটা হচ্ছে ইস্টার্ন হিমালয়া জম্মু কাশ্মীর সাইডটা। একটা হচ্ছে ইন্দো বার্মা রিজিয়ন, যেটা হচ্ছে আসামের সাইডগুলো, বার্মা রিজিয়নগুলো। আরেকটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন ঘাট, আরেকটা হচ্ছে তোমার সুন্দাল্যান্ড, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে রয়েছে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে ভেক্টর এবং ভেহিকেল ডিএনএর পার্থক্য কী। তাহলে ভেহিকেল ডিএনএ মানে হচ্ছে আমরা যখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ যখন ডিএনএ পড়ছি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছি, সে সময় কী করা হচ্ছে যে কোনো একটা জিন অফ ইন্টারেস্ট, যে জিনটাকে আমি কোনো একটা উদ্ভিদের মধ্যে বা প্রাণীর মধ্যে ট্রান্সফার করতে চাইছি, তাকে সেই জিনটাকে যে ডিএনএটা যে ভেক্টরটা বহন করে নিয়ে যাবে সেটাকে আমরা বলছি ভেহিকেল ডিএনএ। তো ভেক্টর এবং ভেহিকেল ডিএনএর মধ্যে কোনো পার্থক্য নেই। এক্সাম্পল প্লাজমিড একটা ভেক্টর, কিন্তু প্লাজমিড যখন কোনো জিনকে বহন করে নিয়ে যাচ্ছে তখন তাকে আমরা ইউজ করছি ভেহিকেল ডিএনএ। এরপর হচ্ছে গ্রুপ সেকশন বি এর কোয়েশ্চেন। প্রথম হচ্ছে জিন গান। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জিন গান কিছু নেই। জিন গান হচ্ছে বিশেষ করে উদ্ভিদ কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে, তাই সহজে কোনো একটা বাইরের জিন ঢুকতে পারে না। তো আমরা যখন ফোর্সফুলি হাই প্রেশারে একটা জিন অফ ইন্টারেস্টকে গোল্ড বা টাংস্টান দিয়ে তোমার কী হচ্ছে কভার করে দেওয়া হচ্ছে। কভার করার পর এই জিনের মাধ্যমে তোমার জিন গানটার মাধ্যমে সেটা কী হচ্ছে, এই জিন গানটার মাধ্যমে সেটাকে হাই ফোর্স, অর্থাৎ হিলিয়ামের মতো গ্যাসের দিয়ে হাই ফোর্স ফর্মেশন করা হচ্ছে। ফোর্স করে সেখানে প্ল্যান্ট সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল জিন ট্রান্সফার পদ্ধতি, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিম্পল স্টার ট্যাঙ্ক এবং বায়োরিয়াক্টর এবং স্পার্জড স্টার ট্যাঙ্ক বায়োরিয়াক্টরের মধ্যে পার্থক্য। এটা সিম্পল স্টার্ড ট্যাঙ্ক বায়োরিয়াক্টর, এটা হচ্ছে স্পার্জড স্ট্রিট ট্যাঙ্ক বায়োরিয়াক্টর। এখানে সিম্পল পার্থক্য হচ্ছে বায়ু চলাচলের ক্ষেত্রে। এই যে এখানে ব্লেডগুলো দেখতে পাচ্ছ, সেই সিম্পল ব্লেডগুলোর মাধ্যমে কিন্তু এখানে এয়ার ফরমেশন করা হয়। ওকে, কিন্তু এখানে কি হচ্ছে, এয়ারকে দেওয়ার জন্য বাইরে থেকে তোমার ছিদ্রযুক্ত নল লাগানো হয়, যাতে এরকম বড় বড় বাবুলের মতো করে অক্সিজেন গ্যাসগুলো সে মিডিয়ামের মধ্যে যেতে পারে, যার ফলে এই মিডিয়ামের মধ্যে কি হচ্ছে অক্সিজেনের সাপ্লাইটা বেশি বেশি করে পরিমাণে করা যায়। ওই জন্য আমরা স্পার্জ স্ট্রিট ট্যাঙ্ক বায়োরিয়াক্টর, এটা বিশেষ করে তোমার এরোবিক যে সময় কাল্টিভেশনগুলো হয় তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার বলছে একটি বৃক্ষের বাস্তুতন্ত্রের সংখ্যা পিরামিড মাকু আকৃতির হয় কেন। বৃক্ষের ক্ষেত্রে বাস্তুতন্ত্র দেখো কীরকম হচ্ছে। প্রথম হচ্ছে একটা গাছ, সে একটাই গাছ, সে গাছে অনেক রকম পাখি বাস করে এবং সেই পাখিদের শরীরে বা আশেপাশে অনেক রকম কীট পতঙ্গ বসবাস করে। অর্থাৎ এটা হচ্ছে ইনভার্টেড পিরামিড, উল্টো দিকে ইনভার্টেড পিরামিড, যেখানে সোর্স কম কিন্তু তাকে ইউটিলাইজ করার মতো প্রাইমারি বা সেকেন্ডারি কনজিউমারের পরিমাণটা অনেক বেশি। ইনভার্টেড পিরামিড। তার ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল এক চ্যানেলযুক্ত মডেলের থেকে বেশি বাস্তবসম্মত কেন। এখানে যে অথবা কোয়েশ্চেনটি রয়েছে 6 নম্বরের অথবা কোয়েশ্চেন বলছে কি যে ওয়াই আকৃতির মডেলে বলছে ওয়াই আকৃতির শক্তিপ্রবাহ মডেলটি এক চ্যানেলযুক্ত মডেলের থেকে বেশি বাস্তবসম্মত কেন। এখানে দেখো যেটা লিন্ডম্যান দিয়েছিল আমাদের 1942-তে একটা সিঙ্গেল ওয়ে মডেল, যেখানে বলা যায় একটা অটোট্রোফ উদ্ভিদরা খাবার তৈরি করলো, সেখান থেকে ট্রান্সফার হলো হার্বিভোর, যারা উদ্ভিদদের খায়, হার্বিভোর থেকে কনজিউমার, যেখানে উদ্ভিদদের যারা প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে, তারপরে হচ্ছে আর নট ইউটিলাইজ, আর কোনো ব্যবহার হচ্ছে না। এটা শুধু একটা সিঙ্গেল পাথকে রিপ্রেজেন্ট করেছে। কিন্তু যখন আমরা একটা ওয়াই আকৃতির চ্যানেলকে আলোচনা করছি তখন দেখো এখানে সানলাইট প্রডিউসারের কাছে আসছে, প্রডিউসার থেকে হার্বিভোরে যাচ্ছে,
হার্বিভোর থেকে আবার টপ প্রিডেটর এবং গ্রেজিং ফুড চেনে চলে যাচ্ছে। অন্যদিকে এই সমস্ত প্রডিউসার বা হার্বিভোর বা টপ প্রিডেটর এরা যখন মারা যাচ্ছে, তখন মারা যাওয়ার পর আবার কার দ্বারা হচ্ছে, ডিকম্পোজারের দ্বারা ডিকম্পোজ হয়ে যাচ্ছে। হওয়ার ফলে এখানে প্রেডেটর যাচ্ছে এবং একটা ডেট্রিটাস ফুড চেনকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ একটা হচ্ছে সজীব ফুড চেন, একটা হচ্ছে ডেড অর্গানিক বা ডেট্রিটাস ফুড চেন। ওকে, তো একটা ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল এবং নর্মাল যে আমাদের খাদ্য শৃঙ্খল রয়েছে, দুটোকে একই সঙ্গে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই ওয়াই আকৃতির খাদ্য মডেলের মাধ্যমে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানে কর্কর খাদ্য শৃঙ্খল এবং সাধারণ খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট যে অবস্থান রয়েছে সেটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং তারা পরস্পরের উপর নির্ভরশীল সেটাও ভালোভাবে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাই একটা ইকোসিস্টেমের টোটাল যে একটা সাধারণ খাদ্য শৃঙ্খল, একটা যে মৃতজীবীদের খাদ্য শৃঙ্খল রয়েছে বা কর্কট শৃঙ্খল খাদ্য শৃঙ্খল রয়েছে জীবাণুদের দ্বারা, তা সেগুলো দুটোকে একই সঙ্গে রিপ্রেজেন্ট করা হচ্ছে ওয়াই আকৃতির খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। ওই জন্য ওয়াই আকৃতির শক্তিপ্রবাহ মডেলটি একটা সিঙ্গেল শক্তিপ্রবাহ মডেল থেকে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি ইনফরমেটিভ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 7 নম্বর। কি বলছে এখানে দেখো, একটা সুস্থ সবুজ পাতাকে নেওয়া হলো, সুস্থ সবুজ পাতা যাকে 0.1% HGCl মার্কিউরি ক্লোরাইড দ্রবণের মধ্যে স্টেরিলাইজ করা হলো। পাতা থেকে প্যালিসেড কলা, এটি প্যালিসেড প্যারেনকাইমা কলাকে আমরা আলাদা করে নিলাম। করার পরে ম্যানিটল দ্রবণে, এটাকে ম্যানিটল দ্রবণে দ্রবীভূত করলাম। করার পরে সেটাকে আবার এনজাইম মিক্সচার করলাম, উৎসেচক প্রয়োগ করে কোষ প্রাচীরকে বিনষ্ট করলাম। তারপর সে সেন্ট্রিফিউজ করার পর প্রোটোপ্লাস্টগুলোকে আলাদা করা হলো। সেই প্রোটোপ্লাস্টগুলোকে নিয়ে এবার আমি কী করলাম, সেটাকে ওয়াশিং করার পরে সেখানে একটা নির্দিষ্ট কালচার মিডিয়ামে কাল্টিভেট করলাম। এখানে কোয়েশ্চেনগুলো যেগুলো বলা হয়েছে, প্রথমে 0.1% HGCl ভূমিকাকে, তো পাতাকে যখন স্টেরিলাইজ করব আমি, তখন 0.1% মার্কিউরি ক্লোরাইডের কাজই হচ্ছে পাতার সারফেসে লেগে থাকা যে সমস্ত মাইক্রোবসগুলো বা জীবাণু আছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া। ম্যানিটল কেন ব্যবহার করব? ম্যানিটল ব্যবহার করার উদ্দেশ্যে ম্যানিটিক হচ্ছে অসমোটিক এজেন্ট হিসেবে কাজ করে। এটি দ্রবণের অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপকে বজায় রাখে, যাতে উৎসেচক প্রয়োগের সময় কোষগুলো অতিরিক্ত জল গ্রহণ করে স্ফীত হয়ে ফেটে না যায় বা প্রোটোপ্লাস্টগুলো অক্ষত থাকে। অর্থাৎ একটা ভালো প্রোটোপ্লাস্ট বের করতে গেলে তার জলস্ফীত চাপের পরিমাণটা আমাকে মেনটেন করতে হবে, যেটা ম্যানিটল প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করা হয়। তারপর সি নম্বর বলছে কোষ প্রাচীর বিনষ্টকরণের প্রয়োজন কেন? কারণ একটা উদ্ভিদ কোষ, ওর চারিদিকে যদি কোষ প্রাচীর থাকে, একটা উদ্ভিদ কোষ চারিদিকে যদি কোষ প্রাচীর থাকে, তাহলে সেখানে কী করা, প্রোটোপ্লাস্ট ফিউশন করানো যায় না। অর্থাৎ দুটো প্রোটোপ্লাস্টকে একই সঙ্গে ফিউজ করা, নতুন হাইব্রিড তৈরি করা যায় না। তাই যেহেতু কোষ প্রাচীরটাকে মৃত এবং শক্ত, তাই এই প্রোটোপ্লাস্টটাকে, কোষ প্রাচীরটাকে বিভিন্ন সেলুলেজ, হেমিসেলুলেজ, লিগনিনেজ, পেকটিনেজ এই সমস্ত এনজাইম দিয়ে বিনষ্ট করে নগ্ন প্রোটোপ্লাস্ট তৈরি করা হয়। অর্থাৎ সেল ওয়াললেস সেলকে, অর্থাৎ কোষ প্রাচীরবিহীন কোষকে আমরা প্রোটোপ্লাস্ট বলছি। তারপরে সেই প্রোটোপ্লাস্টকে আমি নিজের ইচ্ছে মতো সেটাকে করতে পারবো, সেটাকে ফিউজ করাতে পারবো এবং হাইব্রিড ফর্মেশন করতে পারবো। কোয়েশ্চেন নম্বর 8 বলছে, দেখো ধান গাছের নিজে কোনো মিথজীবীর সম্পর্ক তৈরি করে না, তবুও একটা মিথজীবী অণুজীব ধান গাছের বৃদ্ধির জন্য ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। আমার ধানের জমিতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেন ধান গাছ নিজে গ্রহণ করতে পারে না। তাই ধানের জমিতে যে সমস্ত সায়ানো ব্যাকটেরিয়া, বিশেষ করে অ্যানাবিনা, নস্টক থাকে, তারা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন মোটামুটি 30 থেকে 50 কেজি নাইট্রোজেন পার একর, পার হেক্টর, পার ইয়ার মাটিতে মিশিয়ে দেয়। এবং এরা কী করে, এই যে মানে ধান গাছ, সেই ধান গাছ তাকে খাদ্যের উপযুক্ত পরিবেশ প্রদান করে, আর সেই ব্যাকটেরিয়াগুলো তাকে নিউট্রিশন প্রদান করে। অনেক সময় কী হয়, বিভিন্ন ফসফরাস সলিবুলাইজিং ব্যাকটেরিয়া তোমার মাটিতে থাকে, যেগুলো ধান গাছের উপকার করে। অনেক সময় তোমার কি ডিজিজ হবে, অ্যান্টাগনিস্টিক মাইক্রো অর্গানিজম এই কার মধ্যে থাকে, মাটির মধ্যে থাকে, যেগুলো উদ্ভিদদের সাহায্য করে বা ধান গাছকে সাহায্য করে ভালোভাবে গ্রো করার জন্য।
এবার বলছে তেজস্ক্রিয় পদার্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে পুনঃপ্রক্রিয়াকরণ এবং নিষ্পত্তির মধ্যে কোনটি বেশি উপযুক্ত এবং কেন? দেখো, যে কোনো রেডিও অ্যাক্টিভ মলিকুল সেটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় না পরিবেশ থেকে, কারণ ওদের অর্ধ জীবনকাল হচ্ছে অনেক বেশি। তাই ডিসপোজালের তুলনায় আমাদের পুনঃপ্রক্রিয়াকরণ বা রিপ্রসেসিং কাজটা সবচেয়ে বেশি সহজ হবে। রিপ্রসেসিং করা হলে কী করবে, সেই রেডিও অ্যাক্টিভ মলিকুল থেকে আমরা অন্য কোনো কম তেজস্ক্রিয়যুক্ত মলিকুল তৈরি করতে পারবো। এর ফলে কী হবে, সেই তেজস্ক্রিয় পদার্থটা তেজস্ক্রিয়তা অনেকটা অংশে কমে যাবে এবং বর্জ্যগুলোকে যদি পুনরায় ব্যবহার করা যায় তাহলে বর্জ্যগুলো কি একটা যথোপযুক্ত ব্যবহার হবে এবং তার বিপজ্জনকতার হ্রাস পাবে, দীর্ঘমেয়াদী পরিবেশগত ঝুঁকি কমায়, বর্জ্যের নিরাপদ এবং দীর্ঘস্থায়ী নিষ্পত্তি হয় যদি রিইউজ করা যায়। কারণ যদি একেবারে ডাইরেক্ট কিন্তু একেবারে ডিসপোজ করা যায় না রেডিও অ্যাক্টিভ মলিকুলগুলোকে, কারণ এদের হাফ লাইফ অনেকটাই বড়। তারপর 10 নম্বর বলছে ডাউনস্ট্রিম প্রসেসিং। ডাউনস্ট্রিম প্রসেসিং কি? ধরে নাও তুমি একটা কারখানায় তুমি কোনো কিছু কাল্টিভেট করার পরে সেই ফার্মেন্টার ট্যাঙ্ক থেকে সেটাকে বের করা হলো, কালেকশন করার পর সেটা পিউরিফিকেশন করা হলো, পিউরিফিকেশন বা ফিল্ট্রেশন করার পরে পিউরিফাই করার পরে তাকে বাজারজাত করা হলো। এই পুরো প্রসেসটাকে আমরা বলছি ডাউনস্ট্রিম প্রসেসিং। ওকে, যেখানে বিভিন্ন প্রোটিন, এনজাইম, অ্যান্টিবায়োটিক ইত্যাদি বায়োরিঅ্যাক্টর থেকে তৈরি করা যায়। এরপর আমরা চলে আসছি গ্রুপ সিতে বা সিলেকশন সেকশন সিতে, যেখানে একটা মাত্র কোয়েশ্চেন থাকবে, একটি রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরির প্রধান ধাপগুলো কী কী? তাহলে প্রথমে কী করব, আমরা একটা কোষ নেব, যেমন যে জিনটাকে আমি আইসোলেট করতে চাইছি সেই জিনটাকে প্রথমে আইসোলেট করলাম এবং যার মাধ্যমে সেই জিনটাকে আমি ট্রান্সফার করতে চাইছি সেই ভেক্টরটাকে আইসোলেট করা হলো। এবার সেই জিন এবং ভেক্টর দুটোকে একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি কাট করব, যেমন EcoR1। কারণ EcoR1 কী করে, এই GAATTC এই যে সিকোয়েন্স রয়েছে, মানে GAATTC এই সিকোয়েন্সটাকে ও জি পোর্শনে কাট করে। ক্লিয়ার? এবার তোমার যদি একই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিই তাহলে সেটা ভেক্টরটাকে এবং মানে জিন অফ ইন্টারেস্টটাকে একই জায়গাতে কাট করবে, যার ফলে এরকম একটা স্টিকি এন্ডের ফরমেশন হবে। এরপরে আমরা লাইগেজ এনজাইমের মাধ্যমে, লাইগেজের কাজ কি, এটিপির মধ্যে যে ফসফেট রয়েছে সেই ফসফেটটাকে বের করে এখানে এডিপি তৈরি করা এবং সেই ফসফেট দিয়ে তোমার এখানে ফসফোডাইস্টার বন্ড ফরমেশন করা হচ্ছে কাজ। তো এবার এই যে স্টিকি এন্ড ফরমেশন হয়েছে, এই স্টিকি এন্ডের মধ্যে ডিএনএটাকে, জিন অফ ইন্টারেস্টটাকে সেই ভেক্টরের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া, এই কাজ হচ্ছে লাইগেজ, এটাকে মলিকুলার গ্লু বলছি আমরা। এবার এই লাইগেজ যখন জোড়া লেগে গেল তখন আমাদের তৈরি হয়ে গেল কি, রিকম্বিনেন্ট ডিএনএ। এবার এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি ট্রান্সফার করতেছি কোনো একটা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে, কারণ ব্যাকটেরিয়া কি, ওরা প্রতি 20 মিনিটে ওদের জেনারেশন কমপ্লিট হয়ে দুটো করে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। তাই এই যখন একটা থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি হবে তখন ওই ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু এই আমার জিন অফ ইন্টারেস্টটা ভেক্টরের সঙ্গে সঙ্গে রেপ্লিকেশন হয়ে যাবে এবং নতুন নতুন প্রচুর রিকম্বিনেন্ট ডিএনএ ফরমেশন হবে। এবার বলছে কি, নেক্সট প্রশ্ন যে এই প্রশ্নে লাইগেজের ভূমিকা কী হতো, লাইগেজের ভূমিকা হচ্ছে লাইগেশন করা, যুক্ত লাগানো, অর্থাৎ কর্তৃত ডিএনএ দুটোকে যুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ ফরমেশন করা। এবার এই যে ছবিটা দেওয়া আছে, ছবিটা আসলে কি, এই ছবিটাতে বলা হচ্ছে প্রথমে একটা ডিএনএ নেওয়া হলো, এই ডিএনএটাকে আমরা প্রথমে কী করলাম, ডিন্যাচুরেশন করলাম। ডিন্যাচুরেশন শব্দের অর্থ হচ্ছে যখন আমরা 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছি তখন দুটো ডিএনএ পরস্পর থেকে সেপারেট হয়ে যাচ্ছে। সেপারেট হওয়ার পরে এখানে আমরা কী করছি, দুটো প্রাইমার ইউজ করছি, দুটো প্রাইমার। আবার প্রাইমার হচ্ছে মোটামুটি 1000 বেস পেয়ার 100 to 1000 বেস পেয়ার লং ডিএনএ সিকোয়েন্স যা তবে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা আমাদের জানা রয়েছে। ওকে, এটাকে তোমার রুম টেম্পারেচার যখন আরও কম করা হলো তখন এখানে অ্যানিলিং হলো, জোড়বদ্ধকরণ হলো। এরপরে আমরা ইউজ করলাম থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটা কী করবে, ট্যাগ পলিমারেজ বলে একটা এনজাইম। পলিমারেজের কাজ কি, পলিমারেজের কাজ হচ্ছে ডিএনএ সিনথেসিস করা এবং এখানে ব্যবহার করে ডিএনটিপি
অর্থাৎ এখানে কি হচ্ছে এটিপি, জিটিপি, সিটিপি এবং টিটিপি, এই হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড বা ডিঅক্সি থাইমিন ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট এবং থাইমিন ট্রাইফসফেট এগুলো ইউজ করা হচ্ছে। আর ইউজ করতে ম্যাগনেসিয়াম আয়ন। তো এই ডিএন ট্যাগ পলিমারেজ এনজাইমটা তখন এই প্রাইমারটাকে তোমার 5' to 3' এর দিকে বৃদ্ধি করবে, আর এটাকে আবার 5' থেকে 3' দিকে বৃদ্ধি করবে। তার ফলে একটা ডিএনএ থেকে আমার ডবল ডিএনএ ফর্মেশন হয়ে যাবে। এই পুরো প্রসেসটা হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন, যেটাকে আমরা পিসিআর বলছি, যেটা কেরি মুলিশ 1983-তে ফার্স্ট ডিসকভার করেছিল। তারপর তাহলে এখানে কী হলো, প্রথমে ডিন্যাচুর করা হলো, তারপর অ্যানিলিং করা হলো, তারপর এক্সটেনশন করা হলো, তার ফলে আমরা নতুন নিউ ডিএনএ সিনথেসিস হলো। এই পদ্ধতিতে ব্যবহৃত নাম ট্যাগ কেন? কারণ ট্যাগ হচ্ছে একটা থার্মোস্টেবল মানে পলিমারের, যেটা হচ্ছে একটা থার্মোলায়েবল বা থার্মোস্টেবল ব্যাকটেরিয়া থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে পাওয়া গেছে, তাই ট্যাগ পলিমারেজ বলা হয়। এই পদ্ধতির মূল প্রয়োজনীয়তা কি? এই পদ্ধতির মাধ্যমে বিশেষ করে ফরেনসিক সায়েন্সের ক্ষেত্রে বা যে সমস্ত ক্ষেত্রে অল্প ডিএনএ স্যাম্পল রয়েছে, সেটাকে খুব তাড়াতাড়ি অনেক বেশি স্যাম্পলে কনভার্ট করতে হবে, অনেক বেশি পরিমাণ স্যাম্পল তৈরি করতে হবে। সেসব ক্ষেত্রে তোমার ডিএনএ অ্যাম্প্লিফিকেশন বা ডিএনএ বর্ধিতকরণের জন্য এর প্রয়োজন পড়ে, যেটা তোমার হচ্ছে কি ফরেনসিক বিজ্ঞান, প্যাথোলজিক্যাল রোগ নির্ণয়, পিতৃত্ব নির্ণয় বা জিন গবেষণায় ব্যবহার করা হয়। এরপর চলে আসছে আমাদের সেকশন ডি, কোয়েশ্চেন নাম্বার 12, যেখানে একটাই কোয়েশ্চেন থাকবে 5 মার্কের। কার্ভ এ কী ধরনের বৃদ্ধিকে নির্দেশ করে? কার্ভ এ মানে এটাকে বলা হচ্ছে কী ধরনের, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ বা বলা হচ্ছে জে শেপড গ্রোথ কার্ভ। এটা কখন সম্ভব? যখন খাদ্য এবং বাসস্থান আনলিমিটেড থাকবে, তখন এর লগ ফেজ থাকবে, কোনো স্টেশনারি ফেজ থাকবে না। এর সঠিক সমীকরণটি হচ্ছে dn/dt = rn। এখানে dn হচ্ছে কি টি সময় পরে নাম্বার অফ পপুলেশন, এখানে n হচ্ছে ইনিশিয়াল পপুলেশন, আর হচ্ছে রেট অফ গ্রোথ, অর্থাৎ যেখানে বার্থ মাইনাস ডেথ = r। কার্ভ কী ধরনের বৃদ্ধি নির্দেশ করে? কার্ভ বিটা হচ্ছে সিগময়েডাল গ্রোথ কার্ভ বা জে শেপড গ্রোথ কার্ভকে নির্ধারণ করে। ক্লিয়ার? এবং এর সমীকরণটা কি? dn/dt rn k-n/k। এখানে কে কি নির্দেশ করে? কে হচ্ছে ফর ক্যারিং ক্যাপাসিটি, অর্থাৎ এনভায়রনমেন্টের খাদ্য বাসস্থান হচ্ছে লিমিটেড। তো সেই লিমিটেড খাদ্য বাসস্থানে সর্বোচ্চ কত জীবকে ধারণ করার সক্ষম থাকে সেই পরিবেশটা, সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। মানে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ জীব প্রেজেন্ট রয়েছে, এর চেয়ে বেশি কিন্তু আর জীব সম্ভব না। এবার বলছে সি নম্বর কোয়েশ্চেন বলছে, মানবদেহে বসবাস করে একটি অণুজীবীর নাম লেখো যা মানুষের সঙ্গে মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া রয়েছে, উভয়তে আন্তঃক্রিয়ার প্রভাব কী? তাহলে দেখো, এখানে মানুষের দেহে অসংখ্য ব্যাকটেরিয়া বসবাস করে, তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া সম্পর্কে আমি ডিটেলস বলছি। যেমন ধরে নাও আমাদের এশেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া। এশেরিকিয়া কোলাইকে আমাদের অন্ত্রে বসবাস করে। এর প্রধান কাজ হচ্ছে যে রক্ত জমাট বাঁধার জন্য যে ভিটামিন কে দরকার পড়ে, সে ভিটামিন কে সংশ্লেষ করা এবং ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন B6, B12 এই সমস্ত ভিটামিনগুলোকে তৈরি করা, যা আমাদের শরীরে অন্ত্রের পরিবেশকে বজায় রাখতে ক্ষতিকর রোগ জীবাণুর উপনিবেশ স্থাপনা বাধা দেয়, এবং এটা আমাদের শরীর থেকে খাদ্য এবং বাসস্থান সংগ্রহ করে। এছাড়াও ব্যাকটেরয়েডস টাউমাইক্রন, এটা কি করে? এটা আমাদের শরীরে যে সমস্ত জটিল উদ্ভিদ পলিস্যাকারাইডগুলো যায়, সেগুলোকে ভেঙে দিয়ে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে, যেটা আমাদের হজমের সুবিধা করে। ল্যাক্টোব্যাসিলাস কি করে? ল্যাক্টিস আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করে। ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের পিএইচকে মেনটেন, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে যে
ভেজাইনা অর্থাৎ যৌনাঙ্গে এই ল্যাক্টোবাসিল ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করে, যার ফলে সেখানকার পরিবেশটা অ্যাসিডিক হয়। অ্যাসিডিক হওয়ার জন্য সেখানে ইস্ট বা ক্যান্ডিডা অ্যালবিকান্সের মতো ফাঙ্গাসগুলো গ্রো করতে পারে না, যেগুলোর ফলে আমাদের লিউকেরিয়ার মতো ডিজিজ ফর্মেশন হয়। তারপর যে আরও দেখো ফিডোব্যাকটেরিয়াম প্রজাতি, এরা কী করে আমাদের ফ্যাটি অ্যাসিড লং চেন ফ্যাটি অ্যাসিডগুলোকে ভেঙে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। তারপরে ফেকালি ব্যাকটেরিয়াম প্রাসিনজি, এরা সুস্থ প্রাপ্তবয়স্ক অন্ত্রে সবচেয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় ব্যাকটেরিয়া প্রজাতির মধ্যে একটি। এটি শর্ট চেন ফ্যাটি অ্যাসিডকে বিউটিরেটের একটি প্রধান উৎপাদক। শর্ট চেন ফ্যাটি অ্যাসিডগুলোকে মানে ফ্যাটি অ্যাসিডগুলোকে ডাইজেশনে হেল্প করছে। ওকে, তো এই স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস আমাদের শরীর স্কিনে থাকে বলে স্কিনের ডেড সেলগুলোকে খেয়ে ওরা স্কিনে ওখানে বাসা বাঁধে, এবং বাসা বাঁধার ফলে সেখানে অন্য ব্যাকটেরিয়াগুলো আর আমাদের স্কিনের উপরে গ্রো করতে পারে না, ফলে আমাদের স্কিনে কোনো ডিজিজ হয় না। এই ছিল তোমাদের একটা মডেল সেট কোয়েশ্চেন। এরপর আরও অনেকগুলো সেট আমি পরপর ভিডিও তোমাদের পরীক্ষার আগে দিয়ে দেবো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, এবং যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেই কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।